নমস্কার। আমি খুন করার কাহিনীর বিশেষ এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। অর্থাৎ আমাকে, আমার মাকে, আমার পরিজনবর্গকে, এই চারজন ব্যক্তিকে যে খুন করতে এসেছিল দুঃখীরাম প্রামাণিক, তার এগেনস্টে যেভাবে বদলা নেব তার পুরো ডেসক্রিপশন আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, দুঃখীরাম প্রামাণিক আমাদের পরিবারের চারজন লোককে খুন করতে এসেছিল। জেনে রাখবেন, সত্যমেব জয়তে, অর্থাৎ সত্যের জয় হবেই আর মিথ্যার পরাজয় হবেই। দুঃখীরাম প্রামাণিক দীর্ঘদিনের আক্রোশবশত প্রতিহিংসাবশত আমাকে, আমার মাকে এবং আমার নিজের দেবদুল্য ঘনিষ্ঠ আত্মীয় পরিবারের চারজন ব্যক্তিকে যে খুন করতে এসেছিল, চক্রান্ত ধরা পড়ে গেছে। এবং ধরা পড়ে গিয়ে ও যখন খুন করতে আসে, খুন আমরা হয়নি। আমার মা আহত হয়ে গেছে, আমি বিষাক্ত জিনিস খেয়ে ফেলেছিলাম, আমি সুস্থ হয়ে গেছি, মেডিকেল ট্রিটমেন্ট করে পুরোপুরি সুস্থ হয়ে গেছি, মানে যেটাকে বলে 100% সুস্থ, ফিট ডেভেলপ লাইফ ফিরে পেয়েছি। এখন মুখ্যমন্ত্রীর দপ্তরের খবর নেওয়া হয়েছে, ওখান থেকে বলা হয়েছে যে আপনারা এর বদলা নেওয়ার জন্য তৈরি হন, কারণ এত বড় অপরাধী যে চারজন লোককে খুন করতে এসেছে তার বদলা নিতেই হবে। খুন এমন এক অপরাধ যার সামাজিক দিক থেকে অপরাধের আদালতের শেষ রায় হচ্ছে হয় ফাঁসি না যাবজ্জীবন জেল। অর্থাৎ ওরা জানে যে যদি ধরা পড়ি তাহলে হয় আমাদের ফাঁসি না যাবজ্জীবন জেল বা আইনসঙ্গত একটা কোনোরকম আর পানিশমেন্ট আমাদের হবেই। সেটা জেনেই খুনটা করতে তাহলে কত বড় প্রতিহিংসা পরায়ণ মানুষ এই দুঃখীরাম প্রামাণিক, আপনারা নিজেই চিন্তা করুন। এখন এই সামাজিক অপরাধী এই দুঃখীরাম প্রামাণিক যখন আর ধরা পড়ে যায় এবং ওর যে লোকবল রেডি করেছিল সেই ভিখিরির বাচ্চা যখন ধরা পড়ে খুন করতেছে, তারা প্রাণের ভয়ে, মানে খুনি অপরাধী ধরা পড়েছে, খুন করতেছে, মারারা নিজেই থানায় ছুটেছে, নিজেই থানায় ছুটেছে এবং নিজেই থানায় গিয়ে নিজেদেরকে নির্দোষ প্রমাণ করার জন্য বানানো নাটক করে দিয়ে চলে এসছে। এতটাই বোকা বব্বর যে খুন করা কাহিনীর আসল জিনিস হচ্ছে প্রমাণ, ভিডিও প্রমাণ হচ্ছে সবথেকে বড় জিনিস। সেই প্রমাণগুলি আমার হাতে আছে। এ পাগল নাকি ছাগল কিছু বোঝা খুব মুশকিলের, তার কাটা মালেরা। এখন প্রমাণ করে আমি যখন আমাদের মুখ্যমন্ত্রী যিনি বিধায়ক আছেন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, সেখানে যখন সাবমিট করেছি, ওনারা বলেছেন যে তৃণমূল পার্টি থেকে যত রকম সহযোগিতা চান আপনারা সব সহযোগিতা পাবেন, এই অপরাধী এগেনস্টে রুখে দাঁড়াতেই হবে। অর্থাৎ আমি যে আজ এই বড় রকম আন্দোলন নেমেছি, লড়াইয়ে নেমেছি, আমাদের পিছনে সব থেকে বড় শক্তি ঈশ্বরের আশীর্বাদ, বাবা ধর্মরাজের আশীর্বাদ। ভালো করে দেখুন, এই ছবিটা দেখুন ভালো করে, আপনার সঙ্গে তুলে ধরছি বাবা ধর্মরাজের ছবি। এই বাবা ধর্মরাজ একদিক থেকে পাপের সাজা দেবে, অর্থাৎ ভস্মীভূত করবে এই দুঃখীরাম প্রামাণিকের টোটাল ফ্যামিলি। ঈশ্বরের সাজা সবথেকে ভয়ানক সাজা, এই সাজা মানুষ ধ্বংস হয়ে যায়। হয়তো কিছুদিনের মধ্যে হাত পা প্যারালিসিস হয়ে যাবে, না বোবা হয়ে যাবে, না কালা হয়ে যাবে, নালে জন্মান্ধ হয়ে যাবে, আর নাহলে এমন রোগ দেখা দেবে ওর শরীর আস্তে 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 শুকিয়ে যাবে। অর্থাৎ এইভাবে ওর দুঃখীরাম প্রামাণিকের গোটা পরিবারটা জরাজীর্ণ হয়ে যাবে কিছুদিনের ভেতরেই। যদি এইভাবে ও সাজা না পায়, জেনে রাখবেন ওর বাড়িতে একটা মা মঙ্গলচণ্ডী ঠাকুর আছে, ওই ঠাকুরতলায় কেউ পুজো দিতে যাবে না। মানে পাপী লোকের সাজা দেয় ভগবান ঈশ্বর, এটা সবাই জানে। দুঃখীরাম প্রামাণিক একটা সামাজিক অপরাধী এবং পাপী প্রমাণ হয়ে গেছে পুরোপুরি। এখন ওর সাজার দরকার, সাজাটা হয় প্রশাসন দিতে পারে, পাবলিক দিতে পারে, আর নাহলে ঈশ্বর দিতে পারে। পাবলিক এবং প্রশাসন সাজা দেবে, এটা একদম প্রমাণ হয়ে গেছে। এখন প্রথম দরকার ঈশ্বরের সাজা। ঈশ্বরের সাজা দিয়ে ওর বংশ আমি দুর্বল করে দেবো। কীভাবে সাজা দেবো না, প্রথমে হয় রোগগ্রস্ত হয়ে যাবে, কঠিন রোগে পড়ে যাবে, জরাজীর্ণ হয়ে যাবে, পা হাত প্যারালিসিস হয়ে যাবে, বোবাকালা হয়ে যাবে, গোটা বংশ হয়ে যাবে। ওর দুটো ছেলের বউ, দুটো নাতনি এবং ওর একটা খোঁড়া মাগ আছে, ঢ্যামনা মাগ, সে ঘাড় কাছে দিয়ে হাঁটে, সে এমনি রোগগ্রস্ত। এই গোটা বংশটাকে জড়িয়ে দেবো একদম রোগে। শালা হারামি, তুই নিজের ভাগনাকে বিষ দিয়ে মারা করতে এসেছিল, ভাগনার তাকত খানা দেয় একেবার। আর তারপর বাকি রইব ওর যে ভিখিরির বাচ্চাকে দিয়ে খুনটা করতে এসেছিল, সেই খুনি আসামির আর বংশ উল্টে দেওয়া। সে তো এমনি ধরা পড়েছে, সে যখন স্পটে ধরা পড়ে গেছে, সে এমনি থানায় যাচ্ছে আর বাড়ি আসছে, থানায় যাচ্ছে আর বাড়ি আসছে। সে বুঝে ফেলেছে আমার দিন এবার শেষ হয়ে গেছে। মানে খুনি আসামির সব প্রমাণ রেডি করা আছে, ও সাজা অবধারিত পাবে, সাজা পাওয়ার জন্য রাস্তাও রেডি হয়ে গেছে। এখন দরকার কি? দরকার হচ্ছে পানিশমেন্ট, শাস্তি। প্রথম সাজা দেবো কে? ঈশ্বরের সাজা। ঈশ্বরের সাজা কীরকম হয়? অস্বাভাবিক দারিদ্রতা দেখা দেবে, প্রথমেই জরাজীর্ণ হয়ে যাবে, টাকা পয়সা চলে যাবে, সংসারের মধ্যে অশান্তি দেখা দেবে,
রোগবালাই দেখা দেবে, আস্তে আস্তে সারা শরীর শুকিয়ে যাবে, সংসারটাই শুকিয়ে যাবে, আস্তে আস্তে সে দেখবেন নিজে নিজেই হয়তো মনের আর ধিৎকারে সুইসাইড করে মরে পড়ে থাকবে। এটা হচ্ছে প্রথম সাজা, ঈশ্বরের সাজা বলা হয়। আর পাপ করলে পাপের সাজা হবেই। আর এরা দুটো পরিবার যে পাপী পুরোপুরি প্রুফড হয়ে গেছে, সমাজ সব বুঝে গেছে, ওরা মন্তসর গ্রামের লোক, ওরা বর্ধমান ডিস্ট্রিক্টের লোক, হোসেনপুর গ্রামের লোক সব বুঝে ফেলেছে। এটা জানতে কারো বাকি নেই যে 4 জন লোককে মারা করতেছিল দুঃখীরাম প্রামাণিক একটা ভিগিরির বাচ্চা ফ্যামিলির মাধ্যমে। সে ভিগিরি বাচ্চা অলরেডি অ্যারেস্ট হবে, এবার অ্যারেস্ট তোকে করবই, তোর পালাবার রাস্তা নাই। কিন্তু আমার আইন আমার অন্যরকম। আপনারা সকলেই দেখেছেন উত্তরপ্রদেশে একটা ঘটনা ছিল 2023 সালে, এক ভয়ানক ঘটনা। যোগী রাজত্বে এরকম কোনোদিন হয় নাই উত্তরপ্রদেশের ঘটনায়। সেই ঘটনার পুনরাবৃত্তি আমি ঘুরিয়ে দিতে পারবো। সেই ঘটনাটা কীরকম ছিল, একটা ফ্যামিলি 7 জন মেম্বার, সেই 7 জন মেম্বার দেখুন, আপনারা আজ তাক চ্যানেলটা সার্চ করুন, পরিষ্কার দেখিয়ে দেবো। ঘটনাটা এখনও দেখানো হয়, খুব ভয়ানক ঘটনা, একদম গা শিউরে উঠবে ঘটনাটা শুনলে। 7 জন মেম্বার ছিল, 7 জন মেম্বার খুব দরিদ্র, তারা কোনোদিন মানুষের ভালো দেখতে পারতো না। তারা যাই পারতো তারই ক্ষতি করে দিয়ে আসতো। রাতের অন্ধকারে পুকুরের জলে বিষ দিয়ে আসতো, মাছ মেরে দিত, কারো ফসল খেটে উড়িয়ে দিত, কারোর মানে পায়ে তেল বুলিয়ে তার বাড়িতে ঢুকতো, দিয়ে খাবারের মধ্যে বিষ মিশিয়ে লোককে মেরে দিত। এইভাবে অনেক দিন তো নোংরামি করে। কিছুজন লোক তাদেরকে ওয়াচ করে এবং তাদেরকে ওয়াচ করার পর সামাজিক অপরাধী বলে গণ্য করা হয়। কিন্তু পুলিশ প্রশাসন তাদেরকে রায় দিয়েছিল যে ওরা বিষ দিয়ে মারা করেছে, ওদেরকে বিষ দিয়ে মেরে দেওয়া হোক। তখন আইনসঙ্গত ভিত্তিতে প্রমাণ করা হয় এরা সামাজিক অপরাধী, এবং সেই 7 জন লোককে মানে পরপর খুঁটিতে বেঁধে হয়েছিল, সিঙ্গেল ওয়াইজ ডিফারেন্স ওয়াইজ খুঁটিতে বেঁধে হয়েছিল। আমরা এখনও নেট সার্চ করলে ঘটনা দেখতে পারবেন। যোগী রাজত্বের সব থেকে ভয়ানক মানে দৃষ্টান্ত দেখিয়ে দেওয়া হয়েছে। দিয়ে তারপর কি করা হলো, ওই 7 জন লোককে খুঁটিতে বেঁধে 78 জন গুন্ডা রেডি করা হয়েছে, প্রত্যেকের হাতে ধারালো অস্ত্র এবং অ্যাসিড, যেটা মানুষ দেখলে ভয় খেয়ে যাবে। এবং 7 জন লোকের হাতে বিষ দেওয়া হয়েছিল, যে বলা হয়েছিল হয় বিষ খেয়ে মরা, নাহলে পিটিয়ে মেরে দেবো। তারা দেখছে আমাদের মৃত্যু অনিবার্য, অর্থাৎ তাদের পাপ অন্যায় ধরা পড়ে গেছে, তখন তাই মৃত্যু বেরোবার কোনো রাস্তা নেই। প্রথম তারা মারধর খেয়েছিল, বিষ খেতে যায় না, তা মারের ভয়ে তখন বিষ খেয়ে নিয়েছিল। অর্থাৎ এই দুঃখীরাম প্রামাণিকের নোংরামি রিপোর্ট পুরোপুরি ফাঁস হয়ে গেছে, অপরাধী প্রমাণ হয়েছে। আর যে ভিগিরি বাচ্চার মাধ্যমে এই বিষ খাওয়ানোর কাণ্ডটা করানো হয়েছিল আমাদের পরিবারের বিরুদ্ধে, সে তো অলরেডি ধরা পড়ে গেছে। অর্থাৎ এই দুঃখীরাম প্রামাণিক বলুন আর এই ভিগিরির বাচ্চাই বলুন, পরিবার এদের বাঁচার কোনো রাস্তাই নেই। হয় পুলিশের পাদানি খেয়ে মরে যাবে, প্রশাসনিক পদক্ষেপে দিয়ে শেষ করে দেবো, আর না হলে ঈশ্বরের মার তো আরও সাংঘাতিক, সে দগ্ধি ধ্বংস হয়ে যাবে, মানে শেষ এরা হবেই, এদের বাঁচার রাস্তাই নেই কোনো। আমরাই বাঁচিয়ে রেখেছিলাম। তবে 1 বছর দেখবো, দেখে যদি শেষ হয় তো ভালো কথা, নাহলে উত্তরপ্রদেশে ঘটনা পুনরাবৃত্তি করে দেবো। কারণ আমার রাজনৈতিক দাপট আর ক্ষমতার দাপট কত সাংঘাতিক আমি খুব ভালো করে জানি, এলাকার লোকও জানে। ওকে আমি কোলে বাঁধবো, একদম মুখ্যমন্ত্রীর পারমিশন আমার হাতেই আছে, মুখ্যমন্ত্রীর পারমিশন নিয়ে প্রত্যেকের হাতে বিষ দিয়ে দেবো। এমনকি যে সরে বাচ্চা ভিগিরি বাচ্চা এই কাজ করেছে, তার একটা আত্মীয় আছে বোলপুরে, সেই ঠ্যামনা মাগিটা আমার মাকে আর আমাকে মানে বিষাক্ত ওষুধ খাওয়ায় বলে সে ক্যাপসুলে পাতাটা নিয়েছিল। ওই মাগিটাকে পর্যন্ত আমি কোলে বাঁধবো, আমরা পার্টি থেকে লোক নিয়ে এসে, যে সরে বাচ্চা প্রত্যেক হাতে বিষ দিয়ে দেবো, বলে হয় বিষ খায় মর, নাহলে শুধু মারবো, মারের চোটে মরে যাবি, নাহলে বিষ খাবি, কিন্তু মেরে বিষ খাই দেবো। তার পিছনে আমাদের মানে রাজনৈতিক পারমিশন থাকবে। দেখবেন এই উত্তরপ্রদেশের ঘটনাটা আমি পুরোপুরি পুনরাবৃত্তি করে দেবো পশ্চিমবঙ্গের মধ্যে, রেকর্ড জিনিস করে দেবো। শয়তান ভিগিরি বাচ্চা, তো লজ্জা নাই, তোর বিয়ে হচ্ছিল না, এত গরিব, তুই এর কাছে জামা প্যান্ট ছেড়ে চিনতে 32 ভাড়া, তোর খাওয়ার পয়সা নেই, এখনো পর্যন্ত জল না দিলে তো খেতে পারবি না, আর তুই এসছিস আমাদেরকে খুন করতে। তো লজ্জা ঘেন্না হওয়া উচিত। আগে খাওয়া পড়ার সংস্থান জোড়াগা, তারপর লোককে খুন করতে আসবি। যেটুকু আয় উন্নতির রাস্তায় যেটুকু করে কম খাচ্ছি, সে রাস্তার আমরাই দেখিয়েছি। যে গোদা মাগটাকে বিয়ে করে নিয়েছিল, ও মাগটা হাঁকা মোতার জায়গা ছিল না, ল্যান্ড হয়ে রাস্তা দাঁড়িয়ে মুক্ত বানায়, ও রাস্তাটা ওই জায়গাটাও আমরা দিয়েছিলাম। তো সে লজ্জা নিবারণের জায়গাও নাই। তোর মান সম্মানে বোধ জ্ঞান হওয়া উচিত, তুই কাকে খুন করতে এসেছিস। আমি সমাজের ধারক বাহক, আমরা ভালো মানুষ, আমরা সমাজকে গড়ে দেবো, সমাজে মানুষের উপকার করবো, আমাদের মতো মানুষকে কেউ খুন করতে আসে না। তার কত বড় পাপ, আর পাপের সাজা তো ভগবান তোকে দেবি, ঈশ্বর তোকে দেবি। আর পাবলিকের মার আর মানে প্রশাসনের মার, তিনটেই হবে একদম, তোর কোনো দিকে বাঁচার রাস্তা নাই। এবার ভেবেচিন্তে দেখ, মার খেয়ে মরবি, না গ্রাম ছেড়ে পালাবি, না মারের চোটে বিষ খাবি, না এই
বাবা ধর্মরাজ, ফের ছবিটা দেখুন, বাবা ধর্মরাজের যে কোপ, সেই কোপের হাত থেকে বাঁচবি। দেখ, চিন্তা ভাবনা কর কোনটাকে করবি। শেষ তোকে করবি, শেষ তুই হবি। আর শেষ হওয়ার রাস্তাও তোর হয়ে গেছে। তোর বাঁচার রাস্তা কোনো মতেই নেই। তোর বাঁচার রাস্তা তুই নিজেই শেষ করেছিস। ভিখিরির বাচ্চা ভিখিরিই থাকবি, আর যেটুকু বেঁচে আছিস সেটুকু শেষ করে দেবো। পাবলিকের মার কি দেখ, আর ঈশ্বরের মার কি দেখ। আর তোর দুঃখীরাম প্রামাণিক তুই তৈরি থাক, যে কোনো দিন তোর মা মঙ্গলজনই তোকে শেষ করে দেবে। যদি শেষ না করে না, তাহলে তোর আর তোর মা মঙ্গলজনই ঘরে কেউ পুজো দিতেও যাবে না। আর বাবা ধর্মরাজের আশীর্বাদ আমাদের উপর আছে। বাবা ধর্মরাজ যদি এই ভিখিরির বাচ্চা সাজা যদি না দেয়, বাবা ধর্মরাজের মন্দিরে কেউ পুজো দেবে না। কারণ আমরা জানেন যে সত্যমেব জয়তে, অর্থাৎ ধর্মের জয় আছি, সত্যের জয় আছি। বাবুল প্রামাণিক বলুন, বাবুল প্রামাণিকের মা বলুন, আর নিজের ঘনিষ্ঠ আত্মীয় বলুন, আমরা সত্যের প্রতি মানুষের উপকার করি, মানুষের ক্ষতি করি না। অর্থাৎ এই দুঃখীরাম প্রামাণিক যে লোকবল নিয়ে খুন করতে এসছে, আমরা এদের কোনোদিন ক্ষতি করিনি। এরা সম্পূর্ণ প্রতিহিংসাবশত এই খুন খারাপি কাজটা করতে এসেছিলো। অর্থাৎ আমাদের আয়, উন্নতি, ডেভেলপমেন্ট, যে জৌলুসপূর্ণ ক্যারিয়ার, এই ক্যারিয়ারটার প্রতি প্রতিহিংসা ছিল। এই প্রতিহিংসা পরায়ণ হয়ে আজকে এত বড় খুন করা কাজটা করতে এসেছিলো। পুরোপুরি ধরা পড়ে গেল। আমরা তো কোনো ক্ষতি করিনি, তা খুনটা করতে এলি কী জন্য? দুঃখীরাম, তুই অপরাধী। তোর নামে মনসা থানায় কমপ্লেন দিয়েছিলাম গেল বছর 2024 সালে, আর 15ই আগস্টের পরের দিন। তুই যদি লড়াই করার দরকার, তুই তো আইনসঙ্গত লড়তে পারতিস, আমার সামনে থানায় কমপ্লেন দিতে পারতিস। তুই খুনটা করতে এলি কী জন্য? আর এমন তুই কাঁচা খুন করা আসামি, তুই খুন করতে এসে নিজেই ধরা পড়ে গেছিস। আইনসঙ্গত লড়তে পারতিস। খুন কি চট করে করতে হয়? খুন করার আসল রাইট হচ্ছে গিয়ে অপরাধী ধরা পড়লে হয় তার ফাঁসি না যাবজ্জীবন জেল। তুই আজ কোথায় বলাবি? তোর তো সব ধরা পড়ে গেছে। এবার খুন করা কাহিনী ধরা পড়েছে, ভিডিও ধরা পড়েছে, অপরাধ ধরা পড়েছে, এর আগেও অপরাধ করেছে সেটাও ধরা পড়েছে। আর কতদিকে পালাবি তুই? এবার তো তার পালাবার রাস্তাও নেই কোনো। ফোন বন্ধ করে বসে থেকে কিছু লাভ নাই, আইন তোকে ছেড়ে দেবো না। গোটা হোসেনপুর গ্রামের লোক জেনে গেছে তুই একটা সামাজিক অপরাধী, খুনি আসামি, সব জেনে গেছে। আর তোর বাঁচার রাস্তা নাই। নাটক করে কিছু লাভ হবে না। হয় তুই বিষ খেয়ে মর, নয় তোর মা মঙ্গলচন্ডী মারবে, আর নাহলে আইন শেষ করে দেবে। তুইও শেষ, আর তোর এই ভিখিরি বাচ্চা সেও শেষ। এই বাবুল প্রামাণিককে খুন করা অত চারটিখানি কথা নয় রে। এ মানুষের ধারক বাহক, আমরা মানুষের উপকার করি। ভগবান বাঁচিয়ে দেবো আমাদের খুন হওয়ার হাত থেকে। কতজনা খুন করতে এসে কেউ পারে নাই, সবাই ওই ঠাকুরই বাঁচিয়ে দেয়। অর্থাৎ ঈশ্বর আমার মঙ্গল করে, ঈশ্বর আমার উপকার করে, ঈশ্বর আমার আয় উন্নতি করে দেয়। আর কেউ যদি খুন করতে আসে, সেই ঈশ্বরই আমাকে বাঁচিয়ে দেয়। আজ কতবার খুন করতে এলি, সব ধরা পড়ে গেলি। আর খুন হলাম? কোনোদিনই খুন হবো না। আমরা মানুষের উপকার করবো, ভগবান আমাদের বাঁচিয়ে দেবে। আজ দেখ, তোর মুখোশ খুলে গেল, তোর রিপোর্ট ফাঁস হয়ে গেল, আমরা আয় উন্নতি ফিরে পেয়ে গেলাম। এবার তুই সমাজের মুখে কোথায় দাঁড়াবি? খুনি আসামি তার সমাজের মুখে জায়গা হয়? তোর মা মঙ্গলজনই তো এবার মুখে পোকা করবে, আর বাবা ধর্মরাজ এই সুরে বাচ্চাকে শেষ করে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আপনারা দেখতে থাকুন এই জৌলুসপূর্ণ ক্যারিয়ার, যেটা দেখে এত বড় খুন করা কাজ করতে এসেছিল। ধন্যবাদ। रवि दिलबर मेरे कब तक तुझे ऐसे ही तड़पाओगे? मैं आग दिल में लगा दूं न वो कि पल में जल जाओगे। दिलबर मेरे कब तक तुझे ऐसे ही तड़पाओगे? मैं आग दिल में लगा दूं न वो कि पल में निकल जाओगे। एक दिन आएगा, प्यार हो जाएगा, तो मैं आग दिल में लगा दूंगा कि पल में निकल जाओगे। रवि सोचोगे जब मेरे बारे में तन्हाइयों में, गिर जाओगे और भी मेरी परछाइयों में। सोचोगे जब मेरे बारे में तन्हाइयों में, गिर जाओगे और भी मेरी परछाइयों में। हो दिल मचल जाएगा, प्यार हो जाएगा। दिलबर मेरे कब तक तुझे ऐसे ही तड़पाओगे? मैं आग दिल में लगा दूंगा वो कि पल में
से मिलेगा तो दिल को महकने लगोगे, तुम मेरी बाहों में बहकने लगोगे। दिल से मिलेगा तो दिल को महकने लगोगे, तुम मेरी बाहों में आके बहकने लगोगे। ये होश हो जाएगा, प्यार हो जाएगा, पर मेरे कब तक मुझे ऐसे ही तड़पाओगे। मैं आग दिल में लगा दूं कहो कि पल में पिघल जाओगे। एक दिन आएगा, प्यार हो जाएगा, ओ मैं आग दिल में लगा दूं कहो कि पल में पिघल जाओगे।